থিওরিটা হচ্ছে আমি যখন কোনো স্কিল শেখা শুরু করি বা কোনো কিছু করবো, লেটস টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করি। আমি তো স্টুডেন্ট এখনো, আমাকে আমার পড়াশোনা চালা যেতে হচ্ছে, আমাকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চালা যেতে হচ্ছে, সবকিছু আমাকে প্যারালালি কাজ করা লাগে। এই ব্যাপারগুলো যখন একটা মানুষ ভালোভাবে বুঝে এবং ওইটার ভিত্তিতে সে তার পছন্দ মতো, যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বড়, স্কিল শিখার ওয়ে স্কোপও অনেক বেশি, ওই একটু নিজেকে সময় দিয়ে ওইটা ফাইন্ড আউট করে বের করতে হবে যে আমার কোন স্কিলের প্রতি আমার ইন্টারেস্ট বেশি জাগতেছে, আমি করতে কমফোর্টেবল এবং আমার কাছে ডিভাইসের অ্যাভেলেবিলিটি আছে। ওয়েলকাম মেক্সিমি উইনার মাইন্ডসেট পডকাস্টে। আমরা জানি যে সফল মানুষরা শুধু তাদের স্কিল দিয়েই সফল হয় না। আহ, তাদের মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার থাকে। আজকে আমাদের সাথে তেমন একজন অতিথি হিসেবে যুক্ত আছেন আকরাম রাফিদ। তিনি একাধারে একজন ভিডিও এডিটর, ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার। আমরা আজকে তাকে আমাদের সাথে পেয়েছি, আশা করি তার গল্প শুনে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। আকরাম রাফিদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আমরা আজকে আপনার এই যে এতগুলো স্কিল অর্জন করেছেন, আপনি একজন সফল ফ্রিল্যান্সার বলা যায়, এবং আপনি একজন স্টুডেন্ট, পড়াশোনা করছেন, পড়াশোনার পাশাপাশি কিভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করছেন, কিভাবে আপনি স্কিলগুলো রপ্ত করছেন, এই ব্যাপারগুলো জানবো। এবং আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক বেশি উপকৃত হবে আমি আশা করি। প্রথমে আপনি কেমন আছেন এবং আপনার এই যে ব্যস্ততা বা আপনার সারা দিনটা কিভাবে কাটে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অবশ্যই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আকরাম রাফিদ, আমি বর্তমানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি। এই ভিডিওটি যারা দেখবেন সবার উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আপনারা আমার কথা কেন শুনবেন। প্রথমত হচ্ছে আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি হচ্ছে আমি মাল্টিপল স্কিলস অর্জন করে বর্তমানে মানে একজন ছোটখাটো ফ্রিল্যান্সার হিসেবে হচ্ছে চট্টগ্রামে আছি। এবং পাশাপাশি হচ্ছে যে আমি আমার ডে টু লাইফ হচ্ছে যে চালাই যাচ্ছি এজ লাইক আমার রেগুলার বেসিসে হচ্ছে উইকলি 4 ডেজ ক্লাস থাকে। পাশাপাশি আমি যেহেতু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস হ্যান্ডেল করছি এবং এর পাশাপাশি হচ্ছে মানে বাংলাদেশেও আশেপাশে যারা আছে বা বিভিন্ন ছোটখাটো স্টার্ট আপ বলেন বা এআই ছোটখাটো কোম্পানি অথবা যারা এফ কমার্স অথবা ই কমার্স বিজনেস করে, আমি তাদেরকে বিভিন্ন ধরনের সলিউশনস প্রোভাইড করে থাকি। সো ফার আজকে আমি আমার লাইফে ওই লেসন্স গুলো শেয়ার করব যেগুলা বেসিক্যালি মার্কেটে অনেক সো কল্ড ফেক গুরুজ অথবা কোর্স সেলাররা সেল করে থাকে, বাট আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কিভাবে স্টুডেন্ট হয়েও আমি আমার লাইফে কিভাবে আমার ক্যারিয়ার পাথটাকে বেছে নিয়েছি যে আমি ইনশাল্লাহ ফিউচারে ফ্রিল্যান্সিং করবো। আজকে আমার সেই লাইফ টিপস অথবা মানে রিয়েল গল্পগুলা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি। আহ অসাধারণ, দারুণ। তাহলে আমরা শুরুতেই আপনার এই যে আপনি জার্নিতে আসলেন, শুরুর গল্পটা শুনতে চাচ্ছি। শুরুতে আপনি কেন মনে করলেন যে আসলে আপনার ভিডিও এডিটিং শিখতে হবে, কেন আপনার ওয়েব ডিজাইনিং শিখতে হবে, কেন আপনাকে ডিজিটাল মার্কেটার হতে হবে? এই চিন্তাগুলো আপনার মাথায় কেন আসছিল? এবং ওই সময় আসলে আপনার মাইন্ডসেটটা কেন কেমন ছিল? কারণ আমরা দেখি যে আপনার অনেক ছেলে মেয়েরাই কি করে, যে একটু অলস থাকতে পছন্দ করে, ওরা আড্ডাবাজি করে বন্ধুদের সাথে। এই যে একটা স্কিল অর্জন করতে হবে, এই ব্যাপারগুলো অনেকের মাথায় থাকে না। আপনি কেন শুরু করেছিলেন? আপনার শুরুর গল্পটা যদি বলতেন। আচ্ছা, শুরুর গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল। তখন আমি মাত্র এইচএসসি পরীক্ষা দিব, 3 মাস বাকি। অলরেডি পুরো পৃথিবী তখন একটা মানে লকডাউনের মধ্য দিয়ে গিয়েছিল। সো আমি আমার এইচএসসি পরীক্ষা 3 মাসের আগেই আমি ডিসিশন নিয়েছিলাম যে যাই হোক, একটা অনেক বড় ধাক্কা আমাদের সবার জীবনের মধ্য দিয়েই কিন্তু গিয়েছিলাম আমরা সবাই। ওই জায়গাটা থেকে কিভাবে রিকভার করা যায় বা আসলে তখনই অনেক মানে মানুষের মনে নাড়া দিয়েছিল যে চাকরি যেভাবে মানুষের গিয়েছিল, ওই জায়গাটা থেকে আমি কিভাবে আমার ঘরে বসে আমি ইনকাম করতে পারি। আমার যাত্রাটা আমি শুরু করেছিলাম এই ডিজিটাল মার্কেটিং দিয়ে। সর্বপ্রথম ছিল হচ্ছে আমি এসইও শিখলাম। এসইও আমি যখন কোর্স করি বা আমি যখন শিখছি, আচ্ছা শিখার পরে আমার খুব ডিপ্রেশনে ছিলাম যে আমি ক্লায়েন্টস পাচ্ছি না কেন, বা আমি কাজ কিভাবে পাবো, কেন মানুষ আমাকে কাজ দিবে, কি দেখে আমাকে কাজ দিবে। আচ্ছা, তখন জানতে পারলাম যে আমার ওয়েবসাইট লাগবে এসইও করার জন্য। আমি তো ওয়েবসাইট বানাইতে পারি না, কি করব আমি তখন? আমি বিভিন্ন মানুষ যাদের ওয়েবসাইট আছে বাংলাদেশে, যারা টুকটাক এসইওর কাজ করতেছে, ওনাদের সাথে আস্তে আস্তে লিঙ্কডইন, ফেসবুক, বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত হওয়া শুরু করলাম যে কোনো কাজ পাওয়া যায় নাকি। ফার্স্টে আমার টাকা পয়সার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। আমি কথা হচ্ছে আমি ফার্স্টে কাজ শিখে আমার একটা পোর্টফোলিও লাগবে যেন আমি পরে ক্লায়েন্টকে পিচ করতে পারি। সেই জায়গা থেকে আমি যখন আস্তে আস্তে কাজ করা শুরু করলাম, আচ্ছা আমার তো এখন ওয়েবসাইট বানানো শিখা লাগবে, আচ্ছা আমি ওয়েবসাইট বানানো শিখলাম। আচ্ছা, এখন ওয়েবসাইট বানানোর জন্য আমার ডোমেইন হোস্টিং লাগবে, আচ্ছা আমি কিনি। দেন ওখান থেকে একটা জিরো থেকে 100% একটা ওয়েবসাইট নিয়ে যাওয়ার পরে যখন দেখলাম ওটাতে এসইও করার ক্ষেত্রে আমি কি কি টার্মস জানা লাগতেছে, কি কি ইন্ডাস্ট্রি স্পেশালিস্টরা ইউজ করতেছে, ওইসব টুলস পারচেস করা লাগতেছে, কিভাবে করব, প্রসেস কি, আটকাই গেছি। কার থেকে হেল্প নিব? যার থেকে আমি কোর্স কিনছি তাকে আমি রিচ করতে পারতেছি না। ইউটিউব রিসার্চ করা শুরু করলাম। এইভাবেই হচ্ছে আমার আস্তে 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 একটার পর একটা স্কিলস শিখে দেন মার্কেটে গ্লোবাল স্ট্যান্ডার্ডে গিয়ে আজকে দাঁড়ানোর গল্প এখানে এসে থামছে। এবং ইনশাল্লাহ এতটুকুর মধ্যেই জার্নিটা, শিখার স্টেজটা কখনো আসলে কোনো কিছুরই শেষ নাই। আজকে
এআই আসার ফলে সবাই বলতেছে এসইও ইজ ডেড। এখন সামনে যে জিইও আসবে, জিইও মানুষ শিখা শুরু করবে, জিইও নিয়ে একটা ডিফারেন্ট একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হবে। প্রতিটা স্কিলের ক্ষেত্রেই হচ্ছে সেম, কখনো কোনো স্কিল একটা স্পেসিফিক জায়গায় থেমে থাকে না। ওই জায়গাটাতে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে যে নতুন আপডেটস গুলো আসে ওগুলো সম্পর্কে আমাদেরকে কন্টিনিউয়াস প্রসেসেই কিন্তু শিখে থাকা লাগবে। আচ্ছা আচ্ছা। আহ, দারুণ। আপনি আপনার ওয়েব ডিজাইনিং এর জার্নির কথা বলছিলেন। এই জার্নির শুরুতে আসলে আপনার কাছে কি মনে হচ্ছিল যে আসলে এই যে আপনি শিখা শুরু করেছিলেন, আপনি কমপ্লিট করতে পারবেন কি না, এবং আপনি ওই সময় আপনার টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন? কারণ আপনি তো তখন ছিলেন একজন সাধারণ মানুষ। তারপর জি। কিভাবে এই যে দক্ষতা অর্জন করার জন্য একটা টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে, এবং আমাদের অনেকের মাইন্ডসেট থাকে ফিক্সড। হ্যাঁ, যাদের ফিক্সড মাইন্ডসেট তারা আসলে মানে খুব বেশি আগাতে পারে না, আর যাদের গ্রোথ মাইন্ডসেট তারা হচ্ছে কি খুব দ্রুত এগিয়ে যায় তাদের লাইফের যে কোনো কাজে। এখন আপনার মাইন্ডসেটটা কেমন ছিল তখন? হ্যাঁ, আপনি কিভাবে আপনার টাইমগুলো ম্যানেজ করতেন, একটু যদি শেয়ার করতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। ডেফিনেটলি এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা ইফেক্ট হচ্ছে নেইবারহুড ইফেক্ট বলে আমি একটা জিনিস বিশ্বাস করি বা মানি। এটা একটা থিওরি। থিওরিটা হচ্ছে, আমি যখন কোনো স্কিল শেখা শুরু করি বা কোনো কিছু করবো, লেটস টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করি, আমি তো স্টুডেন্ট এখনো, আমাকে আমার পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে, আমাকে আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার চালিয়ে যেতে হচ্ছে, সবকিছু আমাকে প্যারালালি কাজ করা লাগে। ওই জায়গাটা থেকে নেইবারহুড ইফেক্ট ব্যাপারটা হচ্ছে এমন, আমি আমার আশেপাশে যেহেতু আমরা সবাই হচ্ছে কম বেশি সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করে থাকি, আমি হুম হুম। এরকম গ্রুপস বা এরকম মানুষদেরকে ফলো করা শুরু করি যারা এই সেক্টরটাতে কাজ করা শুরু করছে বা কাজ করতেছে, যারা ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট। ওই জায়গাটা থেকে আমি যখন তাদেরকে দেখা শুরু করলাম, জানা শুরু করলাম, আমার আমার আশেপাশে আমি ওইসব বই রিলেটেড ইনফরমেশন, ব্লগস, ভিডিওস সবকিছু দেখা শুরু করছি, যেটা আমার মাইন্ডসেটকে অটোমেটিক্যালি গ্রোথ দিছে যে আচ্ছা, অমুক জায়গা থেকে আমি অমুক ওয়েবসাইট থেকে অমুক রিসোর্সটা পেতে পারি, অমুক মেন্টর অমুক প্লাগইন শেয়ার করতেছে, অমুক মানুষটা আমাকে এটা শেয়ার করতেছে যে আমি প্রায় কত কম টাকা দিয়ে কোন জায়গা থেকে টুলটা পারচেস করতে পারবো। এগুলা বেসিক্যালি একটা কমিউনিটির মধ্য থেকে হচ্ছে বের হয়ে আসে। এবং আমি বিশ্বাস করি যে টাইম ম্যানেজমেন্টের যে ইস্যুটা, যার মনে অ্যাকচুয়ালি ইচ্ছা আছে, সেই স্টুডেন্ট হোক, সে আজকে 9 to 5 জব করে যাই করুক না কেন, যদি সে কনসিস্টেন্ট থাকে এবং সে তার ডিসিশনের প্রতি খুবই স্ট্রিক্ট থাকে, নো ম্যাটার হোয়াট যে কতদিন সময় লাগতেছে, বাট সেটা কিন্তু আলটিমেটলি কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো উপায়ে ওই জিনিসটা সে সাকসেসের মুখ সে আলটিমেটলি দেখতেই পারবে, যদি সে এনাফ কনসিস্টেন্ট থাকে এবং মনে যদি এনাফ জোর থাকে যে সে করবেই এবং করবে। ওই জায়গাটা থেকে হচ্ছে সে ওভারকাম করে আসতে পারে। তার মানে হচ্ছে যে আসলে আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারতেন। আমরা এক্স্যাক্টলি। অনেকেই দেখি যে সে তার নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে হচ্ছে যে আমাদের উইনার মাইন্ডসেটের জন্য আমাদের নিজেদের চিন্তাকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি জরুরি, এক্স্যাক্টলি। রাইট? এক্স্যাক্টলি। আমি ফুললি এগ্রি করি ওকে। এটার সাথে। আচ্ছা আচ্ছা। আর এই যে ওয়েব ডিজাইনিং এর যাত্রাতে আপনার আসলে মানে প্রথম যে কাজ করেছিলেন যে ক্লায়েন্টের, ওই হ্যাঁ। কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? আপনি তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল, এটা যদি ওইটা হচ্ছে আমাকে একটু বাংলাদেশি, জানাতেন। ওইটা হচ্ছে বাংলাদেশি একজন ক্লায়েন্ট ছিল। তো হুম ফার্স্টে, এখন আমি যে কাজ পারি এটা আমি আমার ক্লায়েন্টকে বুঝাবো কিভাবে? ফার্স্ট হুম হুম ফার্স্ট একটা স্ট্রং পয়েন্ট, আমি কাজ জানি এটা আমার ক্লায়েন্টকে বুঝাইতে হবে, আমার এনাফ কনফিডেন্স তার সামনে শো করতে হবে। তো ফার্স্ট পয়েন্ট হুম এটা ছিল, আমি একটা পোর্টফোলিও বানিয়েছি আমার নিজের, যে পোর্টফোলিওটা কিছুই না, লোকাল ডাব্লিউপি নামের একটা সফটওয়্যার আছে, যেটা থ্রুতে আপনি আপনার পিসিতে বসে হচ্ছে যে উইদাউট এনি ডোমেইন হোস্টিং আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন। আমি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে সর্বপ্রথম বানানো শিখেছিলাম। ওই প্রসেসের থ্রুতে হচ্ছে আমি মাল্টিপল ওয়েবসাইট আমার কাছে বানানো ছিল, বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন রকম ওয়েবসাইট বানানো ছিল, লেটস সে পোর্টফোলিও ছিল, তারপরে ই কমার্স ছিল, তারপরে হচ্ছে যে ব্লগ ওয়েবসাইটও ছিল। সো আমার কাছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটাই আসতো না কেন, আমি তাকে দেখাতাম যে দেখো এটা আমার পিসিতে লোকালি হোস্টেড, আমি এই ওয়েবসাইটটা বানাইছি, তুমি কাস্টমাইজ তোমার রেফারেন্স আমাকে কিছু শেয়ার করো যে তুমি কি টাইপ অফ ওয়েবসাইট চাও, তোমার কালার থিম কি, তোমার লোগোটা আমাকে দেখাও, আমি ওইটার বেসিসে তোমাকে এই এই জিনিসগুলো প্রোভাইড করবো। এন্ড আমি সবসময় চেষ্টা করতাম যে সে যদি আমার কাছে শুধুমাত্র ওয়েবসাইটের জন্য আসতো যে আমাকে ওয়েবসাইট বানাই দাও, আমি সবসময় ওভার ডেলিভার করার চেষ্টা করছি, শুধুমাত্র ওয়েবসাইট না, আমি তাকে তার আলটিমেটলি এমন কোন প্রবলেমটা সলভ করতে পারছি যে অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট থেকে পার্মানেন্ট ক্লায়েন্টে কনভার্ট হইতে পারে। ওই মাইন্ডসেটটা আমার মধ্যে সবসময় ছিল, সে আমার কাছে যদি ওয়েবসাইটের জন্য আসে আমি তাকে এক্সট্রা কি কি সার্ভিসেস প্রোভাইড করতে পারলে যেন সে আমার কাছে থেকেই যায়, বা সে আমাকে অন্য তার কোনো ক্লায়েন্টস বা এক্স ওয়াই জেড কোনো পার্সন যেন আমার কাছে সে রেফার করতে পারে। এই মাইন্ডসেট নিয়ে হচ্ছে আমি সবসময় কাজ করে যাচ্ছি। এই যে আপনার কাজ করার কথা বললেন, এই কাজ করার ক্ষেত্রে আপনাকে মানে আসলে কে বেশি ইন্সপায়ার করেছে? খুবই খুবই আন্ডাররেটেড একটা কোয়েশ্চেন। আহ আমি যখন সর্বপ্রথম কাজ করা শুরু করি তখন আমার এইজ তো খুবই কম, মাত্র আমি তখন ইন্টার দিনে বা শিখা শুরু করছি। তো আমার একজন দুলা ভাই আছে, নাম হচ্ছে মেহেদি ভাই, যার কথা না বললেই নয়।
মেহেদি ভাই হচ্ছে আমাকে খুবই ইন্সপায়ার করে, বিভিন্ন রকম টেকনোলজি শেয়ার করতো, ইনফরমেশন শেয়ার করতো। অমুক জায়গার অমুক ভিডিওটা দেখো, ওখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবা। যেহেতু আমি অলরেডি টেক ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, আমি প্রচন্ড লেভেলের টেক এনথুজিয়াস্ট। আমি সারাদিনই এটা এই টুল সেই টুল, বর্তমানে মার্কেটে কি চলতেছে সব সময় এটা নিয়ে হচ্ছে যে নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। সো যার কথা না বললেই নয়, আবারও আরেকবার বলি, মেহেদি ভাই আমাকে অনেক বেশি হেল্প করছে, যিনি হচ্ছে আমার দুলাভাই ভাই সম্পর্কে। তিনি হচ্ছে আপনাকে আসলে অনেকভাবে অনুপ্রাণিত করেছে। আসলে আমার কাছেও মনে হয় যে প্রত্যেকটা মানুষের জন্য একজন এরকম একজন ব্যক্তি দরকার যে আসলে এই মানে আমাদেরকে অনুপ্রাণিত করবে, যাকে আমরা অনুকরণ করব। হুম। লাইফের একদম শুরুতে আসলে অনুকরণটা করা দরকার। যদিও অবশ্যই ড্যান দরকার। কার্নেগি বলেছিলেন যে অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে জানো, নিজেকে খোঁজো। হুম। আসলে আমরা নিজেকে অবশ্যই জানবো, নিজেকে অবশ্যই খুঁজবো, কিন্তু আসলে আমাদের আহ অনুকরণ করাটাও দরকার একদম শুরুতে আর কি। শুরুতে তো আর আপনার আমরা চাইলেও অনেক কিছু বুঝতে পারি না। একদম শুরুতে আমাদের অনুকরণ করে আগাতে হয়। তারপর হচ্ছে যে একটা সময়ের পর গিয়ে আমরা বুঝি আসলে আমাদের কি করা দরকার, তখন আর অনুকরণ করাটার প্রয়োজন হয় না আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে ভিডিও এডিটর। এই যে হুম। ভিডিও এডিটিং এর জার্নিটা শুনতে চাই, আপনি কেন একজন ভিডিও এডিটর হয়ে গেলেন এটা ওয়েব সবচেয়ে ডিজাইনার থেকে? সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, যখন আমি কারোর জন্য ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট বানানো শেষ হয়ে গেলে ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেষ, আমি তাকে ওয়েবসাইট হ্যান্ড ওভার করে দিই। ওই ক্ষেত্রে ক্লায়েন্টের রিপিটেটিভ হওয়ার চান্সটা খুবই কম থাকে। আর হুম। এট দি এন্ড যদি সে আমাকে ডেভেলপার হিসেবে পার্মানেন্ট হায়ার করে ফেলে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গ্রোথের জন্য বা কনসিস্টেন্টলি হচ্ছে ক্যাশ ফ্লোটাকে ধরে রাখার জন্য আপনার রিপিটেটিভ ক্লায়েন্টস প্রয়োজন। সো ওই জায়গা থেকে আপনি যাকে ভিডিও এডিটিং সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সে কিন্তু মাসে মানে কম করে হলেও তার 4 থেকে 5টা কন্টেন্ট থেকেই যায়, যে তার এডিটর প্রয়োজন, সে ওগুলো ওগুলো এডিট করে দেন, সে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে আপলোড করবে। So, একজন ভিডিও এডিটরের সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে সে রিপিটেটিভ কাজ পাইতে থাকে একটা স্পেসিফিক ক্লায়েন্ট থেকে। সো ওই জায়গাটা থেকে হচ্ছে যে আপনার ক্যাশ ফ্লো চান্সটা খুব ভালো থাকে, বা কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে যে ইনকামটাকে ধরে রাখা যায় আর কি। সো এমন একটা স্কিলই একজনকে চুজ করা উচিত যে ইন্ডাস্ট্রিতে ওই কাজটার উপর বেস করে ফার্স্ট অফ অল ডিমান্ড থাকবে, দ্বিতীয়ত ওইটা রিপিটেটিভ কাজ পাওয়ার চান্সটা খুব বেশি। অ্যান্ড আপনি যদি হাই কোয়ালিটি কাজ ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারেন, খুবই কম চান্স থাকে যে ক্লায়েন্টটা চলে যাবে, খুবই কম চান্স থাকে। আমার অলমোস্ট আর যে হুম। 2-3টা ক্লায়েন্টস নিয়ে আমি কাজ করতেছি আজকে 1.5 বছরের উপরে যাচ্ছে। এবং সোফার হচ্ছে যে আরেকটা প্রবলেম থেকে যায় ওই জায়গাটাতে, সেটা হচ্ছে যে রিপিটেটিভ কাজ পাওয়া সত্ত্বেও মাঝে মাঝে কাজ আপনার ক্লায়েন্টের মন মতো হয় না। সো ওই জায়গাটা থেকে হচ্ছে রিভিশনের ইয়াটা খুব বেশি বেড়ে যায়। সো রিভিশনের পর রিভিশন, রিভিশনের পর রিভিশন চলতে থাকে, বাট এট দি এন্ড ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা রক্ষা করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এক্স্যাক্টলি। আপনি ভিডিও ভিডিও এডিটিং এর জন্য কোন সফটওয়্যার গুলো ইউজ করে থাকেন, মানে যে যেটাতে আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করেন? আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে আফটার ইফেক্টস এন্ড দেন হচ্ছে প্রিমিয়ার প্রো। বিকজ আমি যেহেতু ভিজুয়াল অ্যানিমেশন বা অন্যান্য স্টাফ নিয়ে কাজ করে থাকি, আমার আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল বা সবচেয়ে বেশি কমফোর্টেবল জায়গাটা হচ্ছে আফটার ইফেক্টস। আচ্ছা, আপনি যখন একটা ডিজাইন করেন বা লাইক হ্যাঁ। ভিডিও এডিটিং করেন, তখন সেই ক্ষেত্রে আপনার আসলে কোন ব্যাপারগুলো মাথায় থাকা লাগে? ক্রিয়েটিভ হওয়া লাগে কিনা, কিংবা একটু যৌক্তিক ভাবে চিন্তা করা লাগে কিনা, বা অন্য কোনো স্কিলের প্রয়োজন আছে কিনা, নাকি জাস্ট মাত্র হ্যাঁ এভাবে এভাবে ভিডিও এডিটিং করা লাগে, ওই ব্যাপারগুলো জানলে হয়? মানে আচ্ছা, আসলে সামগ্রিকভাবে মাথায় কি রাখতে হয় তখন? সামগ্রিকভাবে আপনার ক্রিয়েটিভিটির পার্টটা তখনই বের হবে যখন আপনি একটা স্পেসিফিক টুল সম্পর্কে A to Z ভালোভাবে শিখে থাকা আছে, বা যা আপনি ভালো হুম করে হুম। জানেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার কাছে এনাফ রিসোর্স অ্যাভেলেবেল থাকা। আমি একটা টিপস দিয়ে দিতে চাই, যারা ভিডিও এডিটর হিসেবে এই পডকাস্টটা দেখবে তারা সবাই যেন পিন্টারেস্ট ইউজ করাটা একটা সোশ্যাল মিডিয়ার মতো বাড়াই দেয়। লেটস সে ইনস্টাগ্রাম ইউজ করে, ফেসবুক ইউজ করে, এর পাশাপাশি যেন সবাই পিন্টারেস্টটা সবচেয়ে বেশি ইউজ করে। কারণ আলটিমেটলি অ্যানিমেশনটা আসে হচ্ছে একটা স্পেসিফিক ডিজাইন থেকে। আপনি একটা থিম ফলো করে হচ্ছে আগাবেন, ওইটার পরে গিয়ে হচ্ছে যে আপনি ওইটাকে অ্যানিমেশন করবেন। ওই থিমটা কিভাবে বিল্ড করা যায়, আইডিয়া মানে আমি ডিজাইনটার আইডিয়াটা কই থেকে পাবো, ওই জায়গাগুলো হচ্ছে আপনি পিন্টারেস্ট, বিহান্স বা অন্যান্য মানুষের এডিট দেখে হচ্ছে ইন্সপায়ার হয়ে দেন হচ্ছে নিজে মানে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট এই জায়গাটা থেকে আমি হাইলি রিকমেন্ড করবো কেউ যেন কারো ডিজাইন কপি না করে, বাট নিজে থেকে চেষ্টা করা যে আমি এটাকে কিভাবে আরো ইউনিক করতে পারি, কিভাবে আরো অ্যাটেনশন গ্র্যাবিং করতে পারি। ওই জায়গাগুলোতে ফোকাস করলে এট দি এন্ড প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি হাতে চলে আসবে। আচ্ছা আচ্ছা। আর এই যে ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে কি আপনার পার্সোনাল নেটওয়ার্কিংটা খুব বেশি হুম। দরকার? মানে এটাতে আপনি আসলে কি বলবেন? আচ্ছা, এখানে 2টা পয়েন্ট একসাথে আসে, একটা হচ্ছে নেটওয়ার্কিং আর একটা হচ্ছে ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং স্পেসিফিকলি।
একটা মানুষ যখন পার্সোনাল ব্র্যান্ডিং করা শুরু করে, যখন আশেপাশের মানুষ থেকে চেনা শুরু করে, আপনার নিজে থেকে গিয়ে কারোর সাথে পরিচয় হওয়াটার কিন্তু প্রয়োজন পড়ে না। মানুষ আপনার সাথে এসেই কিন্তু নেটওয়ার্কিং করার ট্রাই করবে যে হ্যাঁ, ওই মানুষটা অমুক কাজটা জানে, আমার ফিউচারে এই হেল্পটার এই কাজের জন্য অমুক মানুষটা আমাকে হেল্প করতে পারবে। এই জায়গাটা থেকে একটা মানুষ যখন পার্সোনাল ব্র্যান্ডিং করা শুরু করে দেয়, সো লেটস সে আমি যেহেতু ওয়েব ডিজাইনিং এ ইনভলভ এন্ড আমি ভিডিও এডিটিং করি, ডিজিটাল মার্কেটিং করি, এই সেগমেন্ট রিলেটেড হচ্ছে আমি বিভিন্ন রকম পোস্ট করি ফেসবুকে, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন। আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর সবচেয়ে ইউনিক ওয়ে হচ্ছে স্টোরি দেওয়া। আমার ক্লায়েন্ট আসা সবচেয়ে বড় ইয়া হচ্ছে আমি জাস্ট বিকজ আমি যে কাজটাই করি, যে ক্লায়েন্টেরই করি, লেটস আমি প্র্যাকটিসও করতেছি, আমি জাস্ট ওইটার একটা ছবি তুলি, ছবি তুলেছে সেটা অ্যাজ এ স্টোরি দিয়ে দিই। So, আমার আশেপাশে আমার ফেসবুক ফলোয়ার্স বা আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স ওরা অলরেডি জানে যে আমি টেক ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, আমি ওয়েবসাইট বানাতে পারি, আমি ভিডিও এডিটিং এর কাজ পারবো, আমি ডিজিটাল মার্কেটিং এও তাকে হেল্প করতে পারবো। So, এই সেগমেন্টস আচ্ছা। গুলোর জন্য আমাকে ছোট প্রজেক্ট হোক বা বড় প্রজেক্ট হোক, এই সেগমেন্ট গুলোতে আমাকে মানুষ অটোমেটিক্যালি নক দেয় যে ব্রো তুমি এটা পারবা, আমার এই জিনিসটার হেল্প লাগতেছে। এই এই জাস্ট এই একটা পার্সোনাল ব্র্যান্ডিং আমি এখনো কোথাও আমার নিজের জাস্ট, হ্যাঁ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে হচ্ছে প্রোফাইল আছে, বাট ওই প্রোফাইল গুলোতে ফোকাস করা ছাড়াই হচ্ছে আমি অটোমেটিক্যালি জাস্ট স্টোরিজের থ্রুতে হচ্ছে যে ক্লায়েন্টস পেয়ে যাচ্ছে। সো আমার খুবই সিম্পল একটা ওয়ে যেটা পার্সোনাল ব্র্যান্ডিং এ আমাকে হেল্প করতেছে। তাহলে কি পার্সোনাল ব্র্যান্ডিংই হচ্ছে যে আপনি নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার একটা মাধ্যম এক্স্যাক্টলি, বা উপায় বলা এক্স্যাক্টলি, চলে? এক্স্যাক্টলি। বা দারুণ দারুণ। আর যারা নতুন আসতেছে ভিডিও এডিটিং এ বা ওয়েব ডিজাইনিং এ, ডিজিটাল মার্কেটিং এ, তারা আসলে কি করতে পারে? তাদের মানে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি থাকবে? তাদেরও কি আপনার ওই পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করাটা জরুরি? হ্যাঁ, ডেফিনেটলি পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করাটা জরুরি। আমি একজন নুব হিসেবে বা বিগিনার হিসেবে যদি ব্যাপারটা চিন্তা করে থাকি, আমি আজকে একটা কোর্স করলাম, আচ্ছা হুম আমি হুম। কোর্স করে যা শিখেছি ওইটা হচ্ছে আমার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স লাগবে, যে আমি কাজটা আদৌ করতে পারি নাকি। আচ্ছা আমি কাজটা করতে পারি, এটা এতটুকু আমার নিজের প্রতি বিশ্বাস আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমার এটা মানুষকে জানান দেওয়া যে আমি কাজটা করতে পারি। কিভাবে? এতদিন পর্যন্ত যা কোর্সের ওই পাথওয়েটা যখন আমি ওভারকাম করতেছিলাম বা শেষ করতেছিলাম, ওই প্রসেসে আমি যা যা শিখেছি ওই সব কিছুই আমি কোনো কথা ছাড়া ফার্স্ট স্টেপ আমি ফেসবুকে স্টোরি দিব। সেকেন্ড স্টেপ আমি ওইসব বিষয় নিয়ে লেখালেখি শুরু করবো ফেসবুকে, আমি ছোটখাটো স্ট্যাটাস দিই, ছোটখাটো ডেটা শেয়ার করি। আমি যেহেতু সিএস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমার মানে এখন এআই হচ্ছে অনেক বেশি একটা হট টপিক। অনেক রকম মডেল আছে, ডিপ জিপিটি 5, ওপেন, তারপর আছে ডিপসিক R1, তারপরে ক্লাউড এআই। এগুলোর মধ্যে একটা খুবই সিম্পল পোস্ট যে কোন মডেলটা কোন কাজের জন্য সবচাইতে ভালো পারফর্ম করতেছে, এই বিষয়গুলো নিয়ে যখন আমি ফেসবুকে আস্তে আস্তে লেখালেখি শুরু করি, মানুষ সেটা বুঝতেছে যে আচ্ছা ঠিক আছে, ও এআই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে বা এআই সম্পর্কে সে পড়াশোনা করতেছে। এই বিষয়গুলো সম্পর্কে যত বেশি মানুষকে জানান দেওয়া যাবে, তত বেশি হচ্ছে মানুষ আপনার সম্পর্কে জানতে পারবে। সো আমি মনে করি যে নেটওয়ার্কিং থেকে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করাটা বেশি নেসেসারি। নেটওয়ার্কিং অটোমেটিক্যালি গ্রো হবে, অটোমেটিক্যালি। একদম একদম। আচ্ছা আপনি তো এই যে আপনার এই জার্নিতে আপনার কিছু সাকসেস স্টোরি নিশ্চয় আছে। আপনার কিছু সফলতার গল্প যদি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, সফলতার গল্পের দিকে যখন আমি যাই, সফলতা হচ্ছে আমার কাছে মূলত একটা জার্নি, যেটার শেষ বলতে কিছু নেই। আমি ডেইলি কোনো না কোনো কিছু যেটা শিখি সেটাই আমার কাছে একটা সাকসেস, এবং সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করে একটা আউটপুট পাই, ওইটাই আমার কাছে হচ্ছে বেসিক্যালি মেইন আউটপুট, যেটাকে আমি অলওয়েজ জার্নি হিসেবেই ধরছি, যেটার কোনো মানে শুরু এক জায়গা থেকে করেছি ঠিকই, বাট সাকসেস হিসেবে এখন নিজেকে মানে অন্য একটা স্টেজে দেখতে চাই, যেখানে মানে হয়তো আমার কাছে সাকসেসের ডেফিনেশনটা আমি যদি ওভাবে বলি, তাহলে হচ্ছে বা একজন বাঙালি হিসেবে খুবই সিম্পল। ফার্স্ট পয়েন্ট, যখন কোনো গভর্নমেন্ট হলিডে আসবে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে যেখানে আমার মন চাইবে আমি সেখানে যেন ঘুরতে যেতে পারি। কালকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার যেন কোনো কিছু নিয়ে টেনশন করা না লাগে। আমি আমার খুব সুন্দর একটা রুম আছে, আমি রুমে বসে কাজ করব, আমার ক্যাশ ফ্লো থাকবে ভালো, এবং আমার যেখানে মন চাইবে যেদিকে যখন যা করতে মন চাইবে আমি যেন সেটা করতে পারি। দ্যাটস হাউ সাকসেস ডিফাইন্স টু মি। আমি খুবই সাধারণ সিম্পল, আমার ফ্যামিলিকে নিয়ে যদি খুশিভাবে জীবনযাপন করতে পারি, ওইটাই হচ্ছে আমার জন্য সাকসেস, এর থেকে বেশি কিছু না। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনি আসলে স্বাধীন পেশাতে বেশি আগ্রহী এবং এক্স্যাক্টলি, আপনি জবের থেকে ফ্রিল্যান্সিং এর প্রতি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, এবং আপনার কাছে এটাই সফলতা, স্বাধীনভাবে এক্স্যাক্টলি, কাজ করাটা। এক্স্যাক্টলি। দারুণ। আচ্ছা আপনি কি ব্যর্থতাকে ভয় পান? মানে কখনো কি আপনার জীবনে ব্যর্থতা এসেছিল, কিংবা যদি অবশ্যই ব্যর্থতা আসেও? এসেছিল। হুম। আমরা যদি ব্যর্থতা আসে ওই গল্পটা শুনতে চাই, এবং ব্যর্থতার গল্পটা শোনার পর আমরা শুনতে চাইবো যে আপনি ওই ব্যর্থতা থেকে কিভাবে নিজেকে কাটিয়ে উঠতে পারছিলেন আর কি, কিভাবে আচ্ছা, ওভারকাম করছিলেন। ডেফিনেটলি। একজন স্টুডেন্ট হিসেবে আমার কাছে মানে যখনই আমি যে কোনো কাজ
করার জন্য আগ্রহী হয়ে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি, আমি সর্বপ্রথম এটাই ধরে নিই যে ক্লায়েন্ট আমাকে নাই বলে দিবে। আমি কখনো তার থেকে হ্যাঁ এক্সপেক্ট করি, বাট আমি তাকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমি আদার ফ্রিল্যান্সার্স থেকে কিভাবে এক্সেপশন, তাকে আমি কিভাবে ওর প্রবলেমটা ইউনিক ওয়েতে সলভ করে দিব। সো ক্লায়েন্ট যখন অ্যাকচুয়ালি মানা করে দেয় বা ক্লায়েন্টটা অ্যাকসেপ্টেড হয় না, ওই জায়গাটা আসলে একটা খুবই স্যাড গল্প বা আমার কাছে খুবই খারাপ লাগে। এট দি এন্ড যখন আপনি কাজ করতে 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 একটা স্টেজে পৌঁছে যাবেন, ওই জায়গাটা থেকে হচ্ছে যে আপনি ব্যর্থতাটাকে কখনো ব্যর্থ হিসেবে দেখবেন না, আপনি ওইটাকে লেসন হিসেবে দেখবেন। আচ্ছা, আমার কাজটা হয় নাই, কি ভুল হইতে পারে আমার এখানে, বা যে ভুলটা আমি করছি কি কারণে আমি আমি আমার আশানুরূপ রেজাল্টটা পাইনি। একটা মানুষ যখন ওই মানে ব্যর্থ হওয়া থেকে ওই লেসন্স গুলো নিতে পারে এবং লেসন্স গুলো নিয়ে কাজ করতে পারে, আমি বিশ্বাস করি যে ওই মানুষটাকে আপনি কখনো ব্যর্থ হিসেবে ডিফাইন করতে পারবেন না। ওটা আপনাকে ডেফিনেটলি একটা ইউনিক ওয়েতে, আজকে হয়তো সেটা অ্যাকসেপ্টেড হয়নি, বাট ডেফিনেটলি কালকে সেটা অ্যাকসেপ্টেড হবে যদি আপনি আপনার ভুলগুলোকে নিয়ে কাজ করতে থাকেন। তার মানে আসলে ব্যর্থতা বলে কিছু না, এটা একটা জার্নি, এটা একটা অভিজ্ঞতা। আপনি এক্স্যাক্টলি, এটাই এটা বলতে জাস্ট একটা চাচ্ছেন? অভিজ্ঞতা, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, আপনি এখন পড়াশোনা করছেন, জি। পাশাপাশি ফ্রিল্যান্সার, তারপর হচ্ছে যে আপনি ভিডিও এডিটর, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এই যে এতগুলো বিষয় একসাথে আপনি ম্যানেজ করছেন, এই যে মানে এটা তো আসলে অত সহজ ব্যাপারও নয়। এই যে আমাদের অডিয়েন্স যারা শুনছে, অনেকেরই ইচ্ছা নিজেকে এরকম স্কিল্ড পার্সন হিসেবে তৈরি করা। তাদেরকে আসলে এই যে তৈরি হওয়ার জন্য তাদের আসলে কিভাবে জার্নিটা শুরু করতে হবে? এবং তারা কিন্তু ব্যর্থতাকে অনেক বেশি ভয় পায়, যারা একদম বিগিনার। হ্যাঁ, তাদের মাইন্ডসেটটাকে আসলে কিভাবে আমরা ইয়ে করতে পারি, তাদেরকে আসলে আমরা কিভাবে আহ মোটিভেশন দিতে পারি? আপনার কোনো পরামর্শ আছে কিনা এই ব্যাপারে? অবশ্যই আছে। এই ক্ষেত্রে হচ্ছে যারা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে, তাদের ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ফোকাস না করে ফার্স্ট একটা পয়েন্ট, একটা স্কিল থেকে ফোকাস করা। আমি অমুক মানুষ একটা স্কিলে সাকসেসফুল হয়েছে, ওইটাতে আমার মেইন ফোকাস যাবে না, আমার যাইতে হবে আমি কোন জিনিসটাতে কমফোর্টেবল বা কোন স্কিলটা আমার ভালো লাগে। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে ওইটার ডিমান্ড আছে নাকি, যদি থেকে থাকে আগামী 10 থেকে 15 বছর সেটার ডিমান্ড থাকবে নাকি, এই বিষয়গুলো ভালোভাবে বুঝা। তারপর যখন আমি আমার একটা স্পেসিফিক স্কিল চুজ করে ফেলবো যে আচ্ছা, এতগুলো স্কিলের মধ্যে আমার এই জিনিসটা করতে ভালো লাগে, তারপর আমি আমার ওই ইন্ডাস্ট্রিতে কারা ভালো করতেছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, ওই মেন্টর গুলাকে খুঁজে বের করা। খুঁজে বের করার পরে ওদেরকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ফলোস পাঠানো, তারা যদি তাদের যদি নিজস্ব ব্লগ ওয়েবসাইট থাকে ওগুলো ফলো করা, তারা কি কি লেসন শেয়ার করতেছে ওগুলো ফলো করা। এট দি এন্ড যখন এক এক করে সিঁড়ি মানুষ উপরে ওঠা শুরু করে, তার জার্নিটাও কিন্তু অনেক ইজি হওয়া শুরু করে। আমি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারতেছি, আমার কাছে বিভিন্ন রিসোর্সেস অ্যাভেলেবেল আছে, আমি শিখাটা শুরু করছি, আমি শিখতেছি। নো ম্যাটার হোয়াট, আজকে যদি আমি, আমার কাছে কেন আউটপুট আসতেছে না, আমি কেন কাজ পাচ্ছি না, এই বিষয়টাতে যখন এট দি এন্ড মানুষ কোর্স করার পরে ফোকাস করে, খুবই সিম্পল আনসার, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট করো। আপনি মানুষকে জানান দেন যে আপনি কাজটা পারেন। এটার থ্রোতে যখন আপনি একটা স্টেজে যাওয়ার পর অন্যান্য যারা মেন্টর, আপনি যাদেরকে আপনি ফলো করে করে বড় হচ্ছেন বা অনুকরণ করে করে বড় হচ্ছেন, ওরা কিভাবে ওদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট গুলো করতেছে, ওরা কিভাবে মানুষকে জানান দিচ্ছে যে আমি কাজটা পারি। কারো স্টাইল, আবারও বলছি, কারো স্টাইল কপি না করে আপনি যেটা ট্রু টু ইউর সেলফ, যেটা আপনি নিজে, সেটা আপনি শেয়ার করবেন মানুষের সাথে। 2 দিন হোক বা 3 দিন হোক, 1 মাস হোক, 1 বছর হোক, আজকে হোক আর কালকে হোক, আপনি সেটাতে সাকসেসফুল হয়ে দাঁড়াতে পারবেন যদি আপনি লেগে থাকতে পারেন। যদি আপনি গিভ আপ করে ফেলেন তাহলে হচ্ছে কখনো সাকসেস, যে কোনো সেক্টরে আপনি কখনো সাকসেস খুঁজে পাবেন না। আপনাকে শুধুমাত্র লেগে থাকতে হবে, কাজ করে, কাজ শিখে সেটাকে আরো কিভাবে অপটিমাইজ করা যায় সেই ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত ফোকাসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা তাহলে, আর আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আপনি আসলে বর্তমানে আসলে কোন দিকে বেশি মার্কেটিংটা করতেছেন? লাইক ফেসবুকে না ইউটিউবে? ফেসবুক অ্যাডস, এবং আরেকটা আন্ডাররেটেড ব্যাপার যদি বলি সেটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। কেন? যেমন আপনি হুম। মানে শুরু থেকেই হচ্ছে যে ওয়েব ডিজাইনিং, তারপর ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, তিনোটা সেগমেন্টে কিন্তু একটু যদি ভালোভাবে খেয়াল করা যায় একটা ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আজকে যদি একটা প্রোডাক্টও লঞ্চ করেন, আপনার সেটার কন্টেন্ট মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার একজন ভিডিও এডিটর লাগবে। আপনি ভিডিও কন্টেন্ট রেডি করলেন, তারপর সেই কন্টেন্ট প্রপার অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আপনার একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট লাগবে। আপনার ওয়েবসাইট ভালোভাবে অপটিমাইজ করার জন্য আপনার গুগল ট্যাগ ম্যানেজার, ওয়েব অ্যানালিটিক্স, ফেসবুক কনভার্সন এপিআই, এই বিষয়গুলো সম্পর্কে আপনার অবগত থাকা লাগবে। সো একটি স্কিল আরেকটি স্কিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো একজন পার্সনের কাছে অনেক অনেক সময় আসলে ইনভেস্ট করা লাগে যখন আপনি মাল্টিপল স্কিলস এর দিকে ফোকাস হবেন। তো এই জায়গাটা থেকে আপনি একটা ক্লায়েন্টকে পিচ করার ক্ষেত্রেও, লেটস আপনি ওয়েব ডিজাইন, তাকে ওয়েবসাইট বানিয়ে দিলেন,
আপনি তার ওয়েবসাইট ভালোভাবে অপটিমাইজ থাকে সেটা চেক মানে ভালোভাবে তাকে ডেলিভার করে দিলেন। আপনি বলতে পারেন তাকে যে তুমি যেহেতু এই প্রোডাক্ট সেল করো, তোমার ফেসবুকের কনভার্সন এপিআই এর জন্য হচ্ছে আমি তোমাকে গুগল ওয়েব অ্যানালিটিক্স সেট আপ করে দিতে পারি। সে এই জায়গাটা থেকে সে কনভিন্স হওয়ার চান্সটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়, যেহেতু আপনি তাকে অলরেডি ওয়েবসাইটটা বানাই দিছেন। সো এরকম মাল্টিপল স্কিলসে ফোকাস করার ক্ষেত্রে বিগিনারদেরকে অবশ্যই এটা ভালো ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের সাথে ভালোভাবে নেগোসিয়েশন স্কিলস গুলো হচ্ছে বা কথা বলার স্কিলস, তাকে ফ্রেন্ড বানাই ফেলতে হবে। সোজা কথা, সে ফ্রেন্ড, সে এই যে বড় নাকি ছোট ডাজন্ট ম্যাটার, বাট সে আপনার ফ্রেন্ড। তাকে আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতেছেন না, আপনি তাকে প্রবলেমের সলিউশন দিচ্ছেন, যে এই প্রবলেমটা সলিউশন দিলে সে তার ব্যবসায় কি লাভ সে পাবে। এই বিষয়গুলো আচ্ছা, যত ইজিলি বোঝানো যাবে তত এখানে ভালো। ঠিক আছে আপনার মানে হুম। এই যে ফেসবুকে মার্কেটিং করলে কি সেল বেশি হয় নাকি ইউটিউবে মার্কেটিং করলে সেল বেশি হয়, এবং ফেসবুকে মার্কেটিং এর খরচটা বেশি না ইউটিউবে খরচটা বেশি, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করতেন। এটা ইন্ডাস্ট্রির উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যে স্পেসিফিক নিশে আপনি যদি আজকে এফ কমার্স বিজনেস শুরু করেন, আপনার যদি মেইন টার্গেট থাকে যে আপনি জামা কাপড় সেল করবেন, ওই ক্ষেত্রে আপনার ইউটিউবে অ্যাডস দেওয়া থাকে সবচেয়ে বেশি অপটিমাইজ ওয়ে হচ্ছে ফেসবুক অ্যাডস দেওয়া, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য অডিয়েন্স ফেসবুক বেস থাকে। আর অপরদিকে যদি ইউটিউবের কথায় যাই, ইউটিউবে হচ্ছে আপনি স্পেসিফিক কোনো সার্ভিস প্রোভাইড করেন, লেটস সে আপনার একটা হোস্টিং কোম্পানি আছে যেখান থেকে আপনার ওয়েবসাইটের মানুষ হোস্টিং পারচেস করতে পারবে। সো এই ক্ষেত্রে মানুষ কিন্তু ইউটিউবে যায় কন্টেন্ট কনজিউম করার জন্য। সো ওই জায়গায় থেকে আমি মনে করি যে আপনি যেহেতু একটা স্পেশাল সার্ভিস প্রোভাইড করে থাকেন, ইউটিউবে সেটার অ্যাডস দেখানোটা হচ্ছে ভালো, বিকজ ওই টাইপ অফ নিশে যখন মানুষ দেখবে তাহলে আপনাকে আপনার ব্র্যান্ড ভ্যালুয়েশনটা তত ভালো হবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার প্রোডাক্টের মধ্যে পার্থক্যটা তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি, আসলে এক্স্যাক্টলি। কোন প্রোডাক্টের মানুষ হচ্ছে কোথাও মানে কোন জায়গাটা বেশি ব্যবহার করে, লাইক কোনো ইনস্ট্রাক্টর যদি কোর্স বিক্রি করতে চায় তাহলে তাকে ইউটিউবে অ্যাড দিতে হবে, কারণ অনেক মানুষ ইউটিউব থেকে স্কিল শিখতে চায়, বিভিন্ন কোর্স এক্স্যাক্টলি, ফ্রিতে করে থাকে। আর ফেসবুকে হচ্ছে যে যারা বেশি প্রোডাক্ট বিক্রি করে, হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো ব্যবহার হয় বেশি, এগুলো মনে এক্স্যাক্টলি। হয় যে ফেসবুকে add। আর ফেসবুকে বেটার। ফেসবুকের অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে, এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন। আচ্ছা, ফেসবুকের অ্যালগোরিদম কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করি। বাংলাদেশের প্রেক্ষাপটে 6 PM টু 9 PM হচ্ছে একটা বেটার টাইম। আপনি যে কোনো কিছু পোস্ট করবেন, আপনি যে কোনো কিছু এনিথিং, এনি কাইন্ড অফ থিং যেটা আপনি ফেসবুকে শেয়ার করার মতো, ওই জায়গাটা থেকে খুবই অ্যাক্টিভ ইউজার্স সবচেয়ে বেশি থাকে। আবার ডে টু ডে অনেক কিছু ভ্যারি করে। একটা ওয়ার্কিং ডেজে 6 টু 9 PM হচ্ছে যে একটা ভালো সময়। 6 টু 9 PM এর মধ্যে তো আমাদের যেহেতু 9 টু 5 PM হচ্ছে জবের টাইম, 5টা বাজে অফিস ছুটি হওয়ার পর থেকে কিন্তু মোটামুটি জাম পার করে বাসায় পৌঁছাতে কিন্তু কারো কারো 7টাও বেজে যায়। সো ইন দ্য মিন টাইম কেউ কেউ অফিসের গাড়িতে কিন্তু সবচেয়ে বেশি ফেসবুকে স্ক্রোল করে। এর পাশাপাশি অডিয়েন্স কিন্তু মানে একটা স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে 6 টু 9 PM, বিকজ সবাই ওই মোমেন্টে কেউ মানে ফ্রি থাকার বা মানুষ স্ক্রোলিং এর টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি ওই মোমেন্টে থাকে। তারপর হচ্ছে যেহেতু আপনি এফ কমার্স রিলেটেড বিজনেস সেট আপ করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাডের অপটিমাইজেশনের ক্ষেত্রে বেটার হয় হচ্ছে ওয়েবসাইটের সাথে সেটাকে মানে কানেক্ট করে দেওয়াটা, যেটা আমি মাত্র বললাম ফেসবুক কনভার্সন এপিআই বা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। ওই ক্ষেত্রে আপনার অপটিমাইজেশনের ওয়ে গুলো ভালো হবে। তো একটা ফেসবুক অ্যাড এক্সপার্টেরও কিন্তু আজকে ওয়েব অ্যানালিটিক্স সম্পর্কেও কিন্তু তার নলেজ থাকাটা খুব বেশি নেসেসারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা তো বাংলাদেশের ক্ষেত্রে। আপনি যখন বিদেশি ক্লায়েন্টের কাজগুলো করেন তখন আসলে আপনি মার্কেটিংটা কিভাবে করেন? লাইক আপনি অন্য একটা দেশের মার্কেটিং করতেছেন, তখন ওই দেশের টাইম, ওই দেশের মানুষ কখন ফেসবুকে বা অনলাইনে বেশিক্ষণ থাকে, এটা আপনি কিভাবে রিসার্চ করেন, কিভাবে বের এটা করেন? ফুল এটা ফুল ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার নিশের উপরে। আজকে হুম। আমি যে নিশের উপর কাজ করবো, ফার্স্ট স্টেপটাই হচ্ছে আমার ওই ইন্ডাস্ট্রিতে কম্পিটিটর কারা কারা আছে। যারা কম্পিটিটর আছে ওদেরকে আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে বের করে আনবো। ওদের অ্যাড এর কপি, অ্যাড এর স্টাইল, ভিডিও অ্যাড ভালো চলতেছে নাকি ক্যারোসেল অ্যাড ভালো চলতেছে নাকি ইমেজ অ্যাড ভালো চলতেছে, কোনটা কেন, ওটার একটা স্পেসিফিক রিজন থাকে, ওইটা ফাইন্ড আউট করে আনা। তারপর সেটা অনুযায়ী হচ্ছে আমি ডেমোগ্রাফিক্স গুলো সেট করবো, ইন্টারেস্ট সেট করব। আমি যদি সেম ইন্ডাস্ট্রিতে অ্যাড রান করতে চাই, কখন অ্যাড রান করলে আমার ইউজাররা সবচেয়ে বেশি অ্যাডটাকে সিন করতে পারবে, আর কিভাবে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাড সেট ক্রিয়েট করে রাখবো, যেন ফেসবুক অটোমেটিক্যালি এআই এর থ্রুতে সেটা ফাইন্ড আউট করতে পারে যে কোন অ্যাড আমার সবচেয়ে বেটার পারফর্ম করবে। এই বিষয়গুলো যখন একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট মাথায় রেখে কাজ করবে, সে ডেফিনেটলি বিভিন্ন নিশে হচ্ছে কাজ করতে পারবে। আচ্ছা, অসাধারণ, আপনি চমৎকার ভাবে উত্তরগুলো দিচ্ছিলেন। আশা করি আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে উপকৃত হবে। আমি আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করতেছি, যেটা হচ্ছে যে মনে করেন, আমি একদম শুরুতেই আমি হচ্ছে অন্য একটা জবে আছি, বাট আমার জব করতে ভালো লাগতেছে না, আমি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। এই কারণে অনেকেই ফ্রিল্যান্সিং শিখতে আসে, কিন্তু সে প্রথমে আসলে কোন স্কিলটা শিখবে এ ব্যাপারে তার কোনো আইডিয়াই থাকে না। হুম। অনেকেই পরামর্শ দিয়ে থাকে যে ডিজিটাল মার্কেটিংটা একটু সহজ, তুমি এটা থেকে শুরু করো,
এখন সেক্ষেত্রে আপনার পরামর্শ কি, একজন নতুন একটা পার্সন যখন ফ্রিল্যান্সিং জগতে আসবে, সে এসে কেউ তাকে বলতেছে যে তুমি ডিজিটাল মার্কেটিং শিখো, তুমি ভিডিও এডিটিং শিখো, কেউ বলবে যে গ্রাফিক ডিজাইন শিখো, হ্যাঁ, কেউ বা বলবে যে তুমি অন্য আরেকটা শিখো। এখন আপনার কাছে কি মনে হয় প্রথমে আসলে কোন জিনিসটা শেখা উচিত? ফার্স্ট স্টেপ, এটা খুবই আন্ডাররেটেড এবং সব মানুষের এই নিডটা দরকার, এই স্কিলটা দরকার, সেটা হচ্ছে আপনি ইংরেজিতে ভালো নাকি। আপনি আচ্ছা, ইংরেজিতে ভালো কমিউনিকেশন হয়ে স্কিল, থাকলে, রাইট। এক্স্যাক্টলি কমিউনিকেশন স্কিল, আপনি ইংরেজিতে ভালো নাকি সেটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। সেকেন্ড স্টেপ আসা উচিত আপনার কাউকে অনুকরণ না করে, আপনি ইন্ডাস্ট্রিতে যেহেতু আসতে চাচ্ছেন, আপনি কোন বিষয়ে আপনার ইন্টারেস্ট বেশি। লেটস সে আমি দেখলাম যে একজন ডিজিটাল মার্কেটিং করে সে ভালো টাকা ইনকাম করতে পারছে, হুম সে হুম। ভালো করছে ইন্ডাস্ট্রিতে। আপনি যে ডিজিটাল মার্কেটিং এ ভালো করবেন তার কোনো গ্যারান্টি নাই। সে রাইট। এটা, এখন আপনি কোন আপনার তাহলে আপনি কোন স্কিলটা চুজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে মেইন কোয়েশ্চেন। আপনি হুম। একটা এক একটা করে স্কিল আপনাকে ফার্স্টে রিসার্চ করতে হবে। আপনি আপনার ডিজাইনিং সেন্স ভালো, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি স্কিলস খুবই ভালো, আপনি চলে গেলেন ডিজিটাল মার্কেটিং এ, তাহলে আপনি ভালো আউটপুট আনতে পারবেন না নিজের লাইফে, আপনার মধ্যে থেকে ক্রিয়েটিভিটিটা বের হবে না। আপনার যেই ইন্ডাস্ট্রির প্রতি আপনার ইন্টারেস্ট বেশি, ওইটা আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে। এই একটা প্রবলেম যেটা মানুষকে নিজে থেকে খুঁজে বের করা লাগে, সেটা কোনো মেন্টর, অন্য কেউ কারোর সাথে কথা বলে ওই সলিউশনটা আপনাকে দিতে পারবে না। আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কোন জিনিসটার প্রতি দক্ষতা বেশি, কোথায় আপনার ইন্টারেস্ট। যখন আপনি একটা বার এটা ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, তখন আপনি অটোমেটিক্যালি আপনার গ্রোথ অটোমেটিক্যালি আসবে। আপনি বিভিন্ন জায়গা থেকে শেখা শুরু করবেন, বিভিন্ন টুল শিখবেন, অনেক কিছু জানবেন, অনেক মেন্টরের ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ করবেন, সবকিছু করে দেখবেন যে আপনি, আপনার মনেও খুশি, আপনি স্কিলটা শিখে ভালো কাজ করতে পারতেছেন, আপনার গ্রোথও ভালো হবে। থার্ড পয়েন্ট আসতেছে, যেটা আমি আরেকবার একটু আগে মেনশন করেছিলাম, যে নেইবারহুড ইফেক্ট। আপনার কমিউনিটি, আপনার সার্কেল, যখন অটোমেটিক্যালি দেখবেন যে আপনি 5 থেকে 6 জন ওয়েব ওয়েব ডেভেলপারের সাথে ঘুরতেছেন, বা আপনার ফ্রেন্ডস ওরকম হয়ে গেছে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি ওদের থ্রুতে আপনি বিভিন্ন রকম ইনফরমেশন, একজনের পক্ষে আসলে সবকিছু জানা কখনো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আপনার ওই ফ্রেন্ডস, আপনার ওই কমিউনিটি, আপনার ওই সার্কেলটা আপনাকে হেল্প করবে যে আজকে জানিস, আজকে আমি এটা অমুক জায়গা থেকে এটা দেখছি, অমুক মেন্টর আজকে এটা শেয়ার করছে, ওইটা দেখিস, অমুক ভিডিওটা দেখে তো অনেক কিছু জানতে পারবি। তো ব্যাপারটা হয়ে গেছে নেইবারহুড ইফেক্টের মাধ্যমে। খুবই খুবই আন্ডাররেটেড। বাট একটা মানুষ আলটিমেটলি রেজাল্টটা কিন্তু ওখান থেকে নিয়ে আসতে পারে যখন সে এই মাইক্রো স্কিলস গুলোর প্রতি ফোকাস দেয়। স্কিল অনলাইন থেকে সে শিখবে ঠিকই, কিন্তু পাশাপাশি যখন এই মাইক্রো সাইটস গুলোতে সে ফোকাস করা শুরু করে, তার নলেজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, অনলাইন থেকে আপনি স্কিল শেখার কথা বললেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আহ, মানে কার থেকে শিখবে? ফ্রি কোর্স করবে নাকি পেড কোর্স করবে? আবার অনেকে বলে যে যারা অনলাইনে কোর্স পেয়েছে এটা একটা তাবিজের মতো, আসলে কি এটা একটা তাবিজ না কি, ব্যাপারটা না, কি একটু যদি ক্লিয়ার করতেন। হ্যাঁ ডেফিনেটলি অনলাইন থেকে কোর্স করা মোটেও তাবিজের মতো না। সেটা যারা বলে তারাও কিন্তু, আপনি কোনো না কোনো থ্রোতে যদি দেখেন, তারাও কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন মেন্টরদের কোর্স করে এসেই কিন্তু এসব কথাগুলো বলতে হয়, যেটা হার্শ ট্রুথ। আচ্ছা, সো সো আমি অনলাইন থেকে আজকে একটা কোর্স করলাম, সে মোটামুটি বাংলাদেশের মানুষ এটার জন্য ডিপ্রেসড হয়ে যায় যে আমি কোর্স করার পর আমি ক্লায়েন্টস কেন পাই না, যে প্রসেসগুলো আমি অলরেডি পডকাস্টে শেয়ার করছি। সেকেন্ড পয়েন্ট আসতেছে, আচ্ছা আমি কোর্স করছি, আমার এখন নেক্সট স্টেপ কি, ওটা অলরেডি পডকাস্টে বলা আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে ডেফিনেটলি আমাকে যেটা ফলো করতে হবে, আমি ফোকাস করব যে আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, বা আমি ইন্টারন্যাশনাল বিভিন্ন ইন্ডিড আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, আপওয়ার্ক ইন্ডিডের মতো জায়গাগুলো থেকে আমি রিকোয়ারমেন্টস গুলো দেখবো, যে আমি যে কোর্স করছি আমার কাছে কি এই রিকোয়ারমেন্টস গুলো ফিল আপ হয় নাকি। যেই সব সেগমেন্টস আমার ফিল আপ হবে না, সেগুলো আমি ডিফারেন্ট মেন্টর ইউটিউবে গিয়ে শিখে আমাকে গ্লোবাল স্ট্যান্ডার্ড করার জন্য ওগুলোই হেল্প করবে আলটিমেটলি। আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ড বানাতে পারবো না স্কিল শিখে, ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ জব বা কাজ বা রিমোট জব কিছুই দিবে না। ব্যাপারটা হচ্ছে এখানে। সো গ্লোবাল স্ট্যান্ডার্ডে আসার জন্য কখনো একজন মেন্টরের কোর্স এনাফ হয় না। মাল্টিপল জায়গা থেকে বিভিন্ন স্কিলস নিয়ে নিজেকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড করার জন্য আপডেটস, কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে জানা থাকা লাগবে। আপনি কোথা থেকে শিখেছিলেন, একদম শুরুতে কোন কোর্স করেছিলেন? আমি হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য সর্বপ্রথম, যেহেতু আমি স্টোরি টেলিং খুবই পছন্দ, আমি রশন তাইন ভাইয়ের হচ্ছে যে কোর্সটা করেছিলাম। তারপরে হচ্ছে যে আমার মেইন ইন্ডাস্ট্রি ফোকাস ছিল হচ্ছে রিলস এর প্রতি, তো আমি রিলস এর প্রতি যেহেতু আপনাদের শর্টস মাস্টারি কোর্স যেটা ছিল সেটা করেছি। তারপরে আমি ওয়েব ডেভেলপমেন্ট আরো আগে শিখা সত্ত্বেও, যেহেতু আমি বললাম যে আমাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কন্টিনিউয়াস আপডেটস থাকা লাগবে কোর্সের, বা এখন ইন্ডাস্ট্রিতে কোন ডিজাইন চলতেছে, কোন প্লাগইন চলতেছে, কোনটা বেটার পারফর্ম করতেছে, কোনটা আমার সাইটকে স্লো করবে না ফাস্ট করবে, কোন প্লাগইন বেটার, ওই জিনিসগুলোর জন্য হচ্ছে, যেহেতু আমি দেখলাম যে ম্যাক্সিমিতে ওয়েব ডেভেলপমেন্টের একটা ওয়েবসাইট ডিজাইনের একটা কোর্স ছিল, আমার হচ্ছে যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা আমি এলিমেন্টর দিয়ে কাজ করি, ই কমার্সের জন্য ই কমার্সে কাজ করি, সো ওইটার জন্য হচ্ছে যে আমি আপনাদের ওই ওয়েব ডিজাইনের কোর্সটা কিনেছিলাম। আচ্ছা, এই কোর্সগুলোকে আসলে আপনাকে কিছু শিখাতে পেরেছিল? আপনি হ্যাঁ কোর্সগুলো কোর্সগুলো থেকে থেকে আমি, বেনিফিট হয়েছিলেন? হ্যাঁ কোর্সগুলো থেকে আমি বেনিফিটেড হয়েছি, আমি বেনিফিটেড হয়েছি, আমি অনেক অ্যাডভান্স জিনিস আরো শিখতে পারছি। এখন
এর পাশাপাশি হচ্ছে যে আমি যেরকম কোর্স করি সেরকম আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থাকার জন্য নেইবারহুড ইফেক্টের থ্রুতে বিভিন্ন মেন্টরের ভিডিও কিন্তু পাশাপাশি দেখি, যে কিভাবে আমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো। বিভিন্ন সাইড থেকে বিভিন্ন, একটা কোর্স থেকে আসলে লার্নিংস হচ্ছে 20%, আর 80% লার্নিংস আসে হচ্ছে যখন আমি কাজ করাটা শুরু করি। যখন আমি একদম পয়েন্ট টু পয়েন্ট হাতে হাতে কাজ করি তখন হচ্ছে আমার ওই 80% লার্নিংসটা আসে। বাট আলটিমেটলি 20% লার্নিংস হচ্ছে আমার কোর্স থেকে আসে। একদম মানে আসলে আপনার মানে আপনি যখন আমরা যখন হাঁটা শিখি এক্স্যাক্টলি। ছোটবেলায়, তখন কি হয়, হুম। আমাদের পরিবারের বাবা মা বা দাদা দাদি কেউ না কেউ আমাদেরকে একটু কি হাতে ধরে হাতে ধরে হাঁটানোটা শিখায়। মানে কতদিন ধরে হাঁটায়, অল্প কয়েকদিন, তারপর কিন্তু বাকি জীবনটা আমরা নিজেরাই কি করি, হাঁটতে থাকি। কোর্সের এক্স্যাক্টলি। ব্যাপারটাও সেম, আমাদেরকে হচ্ছে মেন্টর জাস্ট হাতে ধরে একটু শিখাই দিবে যে এইভাবে একটু হাঁটো এইভাবে হাঁটো, তারপর কিন্তু নিজেরাই হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে শিখে ফেলি, ঠিক না? প্রথমে ধীরে ধীরে হাঁটি, তারপর দৌড়ানো শুরু করি। আমার কাছে মনে হচ্ছে যে একটা স্কিলও সেম, আপনার প্রথমে হচ্ছে যে মানে কোর্স করে মেন্টর থেকে একটু জাস্ট হাতে ধরাটা শিখি, এক পা দু পা কিভাবে আগাতে হয় এটা শিখি, তারপর হচ্ছে নিজে নিজে বাকিটুকু আমরা এক্স্যাক্টলি। শিখতে পারি আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এই যে আপনার আসলে জার্নি গুলো অসাধারণ, এই যে জার্নির ক্ষেত্রে আপনার আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হইতেছিল আপনার? আপনি সর্বপ্রথম পরিবার হচ্ছে, থেকে কোনো বাধার সম্মুখীন হন নাই যে আপনার অবশ্যই পরিবার হয়েছে। থেকে বলে নাই তুই এগুলো কেন করতেছিস, এগুলোর কি কোনো ভবিষ্যৎ আছে, তুই ডাক্তার হ, তুই এই হ সেই হ, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার? হ্যাঁ, প্রথমত হচ্ছে যখন আমি শেখা শুরু করি তখন আমার কাছে খুবই কম দামি একটা পিসি ছিল। লাইক তখনকার বাজার মূল্য সেটা ছিল 10,000 টাকা। আমার কাছে ভালো ডিভাইসের অ্যাভেলেবিলিটি ছিল না সর্বপ্রথম আচ্ছা। শুরুর দিকে। সেকেন্ড পয়েন্ট আসতেছি, আচ্ছা দেন বাসায় বললাম যে আমার একটা ভালো কম্পিউটার দরকার, আমার হচ্ছে পড়াশোনার পাশাপাশি হচ্ছে আমার অনেক স্কিল শেখার ইচ্ছা আছে। না কেন, তুমি কেন শিখবা, তুমি পড়াশোনা করতেছো পড়াশোনা করো, তোমাকে ভালো ইঞ্জিনিয়ার হইতে হবে, তুমি এইভাবে পড়াশোনা করো, অমুক টিচারের কাছে যাও। কিন্তু কেন জানি বাংলাদেশের মানে ট্রেডিশনাল ফ্যামিলির কাছে এটা একটা ট্যাবু হয়ে থাকে যে অনলাইন থেকে ইনকাম করা যায় না। কেন জানি মিলেনিয়ালসদের পার্সপেক্টিভে এটা এখনো রয়ে গেছে যে অনলাইন থেকে আসলে ইনকামটা ওরকম বেশি না, বা এটা সাস্টেনাবিলিটি খুবই কম। হ্যাঁ, 9 to 5 জবের আমার যেরকম বার্ন রেট খুবই বেশি, লাইক যে কোনো মুহূর্তে এআই আসার ফলে আমার চাকরি চলে যেতে পারে, এটা মানুষরা বুঝে উঠতে পারতেছে না এখনো। কেন জানি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই চেঞ্জেস গুলো আসতে আমরা অনেক পিছিয়ে আছি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলোর তুলনায়। এই জায়গাটা থেকে যখন আমি আমার বাবা মাকে বসে ঠান্ডা মাথায় বুঝাইলাম যে লকডাউন গেল, এত মানুষের চাকরি চলে গেল, এটার আনসার কি হবে তাহলে। আলটিমেটলি যারা অনলাইনে বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করতেছিল ওরাই কিন্তু দিন শেষে টিকে আছে। এবং হুম হুম। আপনি একটু ভালো করে যারা ইন্ডাস্ট্রিটাকে ঘাটাঘাটি করে তারা এটাই দেখবে যে অনলাইনে কিন্তু ভিডিওর পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সো বিভিন্ন জায়গা থেকে আরো কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটররা রাইজ করা শুরু করলো, তাদের ভিডিও এডিটর প্রয়োজন হওয়া শুরু করলো। সো আপনাকে আলটিমেটলি পৃথিবী যেদিকে আগাচ্ছে ওইটার ডিমান্ড বুঝে হচ্ছে আপনাকে স্কিলস গুলো শিখতে হবে। এই ব্যাপারগুলো যখন একটা মানুষ ভালোভাবে বুঝে এবং ওইটার ভিত্তিতে সে তার পছন্দ মতো, যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বড়, স্কিল শিখার ওয়ে স্কোপও অনেক বেশি, ওই একটু নিজেকে সময় দিয়ে ওইটা ফাইন্ড আউট করে বের করতে হবে যে আমার কোন স্কিলের প্রতি আমার ইন্টারেস্ট বেশি জাগতেছে, আমি করতে কমফোর্টেবল এবং আমার কাছে ডিভাইসের অ্যাভেলেবিলিটি আছে। ডিভাইস টুডে টুমোরো সামহাও ম্যানেজ হয়েই যায়। সেটা আপনার মনের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি ম্যানেজ করতে পারবেন কি পারবেন না। আমি শুরুর দিকে টিউশন করাইতাম, প্রচুর হার্ড ওয়ার্ক করছি, আমার পড়াশোনার পাশাপাশি আমি টিউশন করেছি, টাকা জমাইছি, বিভিন্ন ডিভাইসেস ছিল না আমার কাছে, যেহেতু অলরেডি ভার্সিটি গোয়িং স্টুডেন্ট, বাবাকে বলতে পারবো না যে বাবা টাকা দাও। নিজে থেকে ইনকাম করে টাকা জমাই জমাই যখন ডিভাইস গুলো ম্যানেজ করা যায় এবং ওইটার আলটিমেট একটা আউটপুট পাওয়া যায়, এটার হ্যাপিনেস শুধুমাত্র ওই পার্সনটাই বুঝে যে ম্যানেজ করতে পারছে। আসলে মানে আসলে যদি ইচ্ছা থাকে তখন আসলে এক্স্যাক্টলি। সীমাবদ্ধতা গুলো খুব একটা ম্যাটার করে বাধা না, না। আমরা আসলে হ্যাঁ সীমাবদ্ধতা গুলো কাটিয়ে উঠতে পারি। আমি আপনার কথা যেগুলো মানে যা বুঝলাম আর কি। আবার আপনি যেটা কথা বলেন যে লকডাউনের কথা, করোনা ভাইরাসের সময়ের কথা, আসলেই আমারও মনে পড়ে সেই লকডাউনের দিনগুলোতে আমরা কত অলস সময় পার করছে। এবং বলা তো যায় না ভবিষ্যতে যে আরেকটা লকডাউন আসবে কি আসবে না, হইতে তো পারে যে আবার হইতেও আমরা পারে। খুব শীঘ্রই আগামী 10 বছরের মধ্যে এরকম আরেকটা ভাইরাসের মুখোমুখি হইতে পারি। তখন আবার আমাদের পৃথিবীতে একটা জব ক্রাইসিস তৈরি হতে পারে। আবার এই যে মানে হোম জবের ব্যাপারটা চলে আসতে পারে, রিমোটলি কাজ করার ব্যাপারটা চলে আসতে পারে। এই কারণে আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনার বাংলাদেশের সব ছেলে মেয়েদেরই আসলে এই ফ্রিল্যান্সের দিকে ঝোঁকা উচিত। এবং সে হ্যাঁ বাইরে জব করুক সমস্যা নাই, বাট তার ব্যক্তিগত জীবনের শুধুমাত্র একটা স্কিল নিয়ে পড়ে থাকলো এটা না, যে গতানুগতিক পড়াশোনা করলো এমনটা না, যে সে একটি পড়াশোনার পাশাপাশি তার একটা পিসি থাকলো, সে কিছু কাজটা শিখে থাকলো যেন সে স্বাধীন থাকতে পারে, কোনো কারণে জব চলে গেল বাসায় বসে কাজ করতে পারে, তাই না? এরকমটা তো হওয়া এক্স্যাক্টলি। উচিত।
হ্যাঁ, আর অবশ্যই। বর্তমানে আপনার একবিংশ শতাব্দীতে পৃথিবী এত দ্রুত আগে যেতেছে প্রযুক্তিতে, সেই হিসেবে তো আমরা বাংলাদেশের মানুষজন, কি মনে হয় আপনার, অনেক পিছিয়ে পিছিয়ে আছি না আমরা? অনেক পিছিয়ে আছে আমাদের, যেখানে আমাদের দেশে এখনো পেপাল আসে নাই। একটা ফ্রিল্যান্সারের আসলে দেশের টাকাটা ডলারে কনভার্ট করে আনাটা কত বড় হ্যাসেলের ব্যাপার, এটা হুম আসলে বলে হুম। বোঝানো সম্ভব না। শুধু হ্যাঁ। এখন কাজ শিকার পরে যেরকম অনেক বাধা মানুষের চলে আসে যে আচ্ছা, ক্লায়েন্ট আসার পরে পেমেন্ট দেশে আনাটাও কিন্তু একটা অনেক বড় হ্যাসেল। সো এটার আসলেও কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে যেটা মানুষকে ফলো করা উচিত। আমার যদি সবচেয়ে বড় ওয়ে হচ্ছে, আমার যদি বিদেশে কোনো ট্রাস্টওয়ার্দি বন্ধু বান্ধব থাকে তাদের থেকে সাহায্য সহযোগিতা নেওয়া, বা আসলে গভর্নমেন্টের এসব সেক্টরে ভালোভাবে ফোকাস করা উচিত যে কিভাবে পেপাল, কিভাবে অনলাইন প্ল্যাটফর্ম গুলোকে আসলে দেশে ফ্রিল্যান্সারদের জন্য অ্যাভেলেবেল করা যায়। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমার মতে ফ্রিল্যান্সারদের একটা ভালো একটা গ্রোথ হবে দেশে টাকাটা ভালোভাবে সৎ উপায়ে আনার জন্য। এটার জন্য কি আমাদের রাষ্ট্রীয় উদ্যোক্তা দরকার? হ্যাঁ, রাষ্ট্রীয় উদ্যোক্তা অবশ্যই দরকার, রাষ্ট্রীয় উদ্যোক্তা দরকার, এবং এটাতে সরকারের ভালোভাবে বসে, মানে যেহেতু এটা এটা কিন্তু বাংলাদেশের রিজার্ভে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে, যেহেতু একদম। মানে মোটামুটি প্রতিটা বাসায় কম বেশি হচ্ছে একজন করে অনলাইন আর্ন করছে এরকম মানুষ থাকে। সো আমি মনে করি যে সরকারের এসব বিষয়ের প্রতি আরো খুবই মানে ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ গুলো নেওয়া দরকার, যে কিভাবে আরো ফ্রিল্যান্সারদের জন্য ব্যাপারটা আরো হ্যান্ডি করা যায়। আচ্ছা আচ্ছা, আপনি আসলেই দারুণ বলছেন। আম, এটাই আসলে দিন শেষে আপনার যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে যদি এই ব্যাপারগুলোতে সহজ না করে দেয়, তাহলে তো নতুনরা যুক্ত হবে না। যখন কেউ এক্স্যাক্টলি। জানবে যে একটু ঝামেলা হ্যাসেল, তখন এমনিতেই বাংলাদেশের মানুষ ছেলেদের যুক্ত হতে চায়। আগ্রহটা কম। হ্যাঁ, হুম। যদি সহজ না করে তাহলে সম্ভব না। আচ্ছা, আমরা আসলে আমাদের যারা অডিয়েন্স আছে তারা আসলে আমাদের থেকে আসলে কি চায়? আপনার কি মনে হয় আমাদের থেকে আসলে কি জানতে চায়, কেন তারা হচ্ছে আমাদের এই পডকাস্টটা দেখবে? তারা নিশ্চয়ই চাচ্ছে যে এমন কিছু তথ্য, যে তথ্য শুনলে ওদের মধ্যে একটা মানে মোটিভেশন কাজ করবে এবং ওরা ফ্রিল্যান্সিং শিখতে পারবে। হ্যাঁ, এখন আমরা আমাদের অডিয়েন্সের জন্য আর কোনো কিছু, কোনো পরামর্শ কি দিতে পারি কিনা? আপনার কি মনে হয়, আচ্ছা, যা আপনারা আমরা যেহেতু বলিনি বা যা হুম। আমাদের আড্ডাতে উঠে আসে নাই? আচ্ছা আচ্ছা, যা আমাদের আড্ডাতে উঠে আসে নাই সেটা হচ্ছে আহ এরকম কোন প্রসেস বা এরকম কোন ওয়ে বের করা, যে একজন মানুষ যখন বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা তার সেগমেন্টে বা যে সে যে ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওই রিলেটেড একটা ভালো সাপোর্ট, মানে প্রতিটা উইকে একটা ওয়ান টু ওয়ান সাপোর্ট, বা একটা ওয়ান টু ওয়ান অথবা একটা কমিউনিটি কলের মতো অ্যারেঞ্জ করা, যেই কলের মাধ্যমে ফার্স্টে, যা এরকম অনেক মানুষ বা আমাদের মধ্যে হচ্ছে অনেক বেশি ইন্ট্রোভার্ট থাকে, যারা মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাওয়া সত্ত্বেও ওই প্রবলেমস গুলোকে তুলে ধরতে পারে না, যার কারণে ওই প্রবলেমস গুলো উঠে উঠে আসা সত্ত্বেও মানে সলিউশনটা তারা পাচ্ছে না। এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি একটা উইকলি কল, যারা অলরেডি কোর্স করতেছে বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে ওরকম এক্সপার্টস কিছু ফাইন্ড আউট করে, ফ্রেন্ডলি এক্সপার্টস যারা একদম ইজি সলিউশনটা এনে দিবে। কজ আলটিমেটলি প্রবলেমস যখন রাইজ হয়, ওখান থেকেই হচ্ছে যে সলিউশনটা মানুষের মধ্যে ঘুরতে থাকে, যে কি আমি আজকে যে প্রবলেম মানে যে প্রবলেমে পড়ছি, অন্য একজন পার্সনের কাছে কিন্তু সলিউশনটা আছে। ওইটা থ্রোতে জাস্ট মানে জাস্ট একটা আড্ডা টাইপের একটা কমিউনিটি কলের মতো সেট আপ করা প্রতিটা মানুষের জন্য। সেটা আমি মনে করি সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, মানুষ আরো জানবে যে মানে ম্যাক্সিমি থেকে হচ্ছে যে এইসব টাইপ অফ মানে লাইফে ইনকামের ওয়ে মানুষ পাবে। বা আরো এছাড়া জাস্ট একটা আড্ডার আয়োজন করা, যে আড্ডাতে সব রকমের মানুষ আসার জন্য আসতে পারবে, ওই ওয়েটা করে দেওয়া। এবং ওই আড্ডায় আসার ফলে হচ্ছে মানুষ বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, বিভিন্ন ধরেন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি জানেন, যদি আপনি প্রতিটা বিভাগের মধ্যে একটা করে সেশন অ্যারেঞ্জ করতে পারেন, বছরে একবার করে হইলেও না, বিভিন্ন ধরনের মানুষ যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা আসতে পারবে এক। দ্বিতীয়ত হচ্ছে যারা কাজ করতেছে না বা যারা শিখতে আগ্রহী ওরাও পর্যন্ত আসতে পারবে। তাহলে এটার মধ্যে একটা কমিউনিটি ক্রিয়েট হবে, একটা মানুষের মানুষের ভালো বন্ধন ক্রিয়েট হবে, যেখানে হচ্ছে যে আলটিমেটলি সবাই সবাইকে হেল্প করতে পারবে। মেইন মোটোটা যখন এটা হয়ে যাবে তখন অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়ালি সবাই রাইজ করতে পারবে। গুড পয়েন্ট, আপনি একটা ভালো একটা পয়েন্ট তুলছেন। আসলে এটা করা যায়, এটা করলে আশা করি অনেকেই উপকৃত হবে। আচ্ছা, আমরা আসলে খুব আর মানে বেশিক্ষণ কথা বলবো না, আমরা একদম আচ্ছা। শেষ পর্যায়ে চলে আসছি। জাস্ট আপনি এই যে এখন পর্যন্ত আসলে আপনার ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার যে আয়, ইনকাম, এটা নাকি আপনি হুম। সন্তুষ্ট? কিংবা এই আয় কি আসলে একজন সাধারণ চাকরিজীবীর থেকেও বেশি নাকি কম? এরকম কৌতূহলটা থাকতে পারে অনেকের, যে আসলে আমি হ্যাঁ। কেন শিখবো, এবং এটা আসলে ঝুঁকিটা কতটুকু। অনেক সময় দেখা যায় কাজ পাওয়া যায় না, আবার বেকার বসে থাকতে হয়। এই ঝুঁকির জায়গাগুলো কি কি এবং ইনকামের জায়গাগুলো কি কি, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ইনকামের জায়গাগুলো থেকে হচ্ছে যে আপনাকে একজন ফার্স্ট অফ অল পার্সোনাল ব্র্যান্ডে আপনাকে খুবই স্ট্রং হইতে হবে।
সেকেন্ড পয়েন্ট আসছে, হ্যাঁ ঝুঁকি অলওয়েজ থাকে, কোনো মাসে কখনো একটা স্পেসিফিক অ্যামাউন্টের আর্ন আসে না, কখনো কোনো মাসে অনেক বেশি চলে আসে, কখনো কোনো মাসে আবার খুবই কম আসে। সো ব্যাপারটা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস প্রসেসে যখন আপনি ক্লায়েন্টস অ্যাকুইজিশনটা ভালোভাবে বুঝে যাবেন, ওই ব্যাপারটা আপনাকে খুব বেশি হেল্প করবে যে আপনি কন্টিনিউয়াস যেন রিপিটেটিভ ক্লায়েন্টস পাইতে থাকেন, এবং সেটা যে ইন্ডাস্ট্রি হোক না কেন। থার্ড পয়েন্ট আসতেছে হচ্ছে, যদি আপনি এনাফ ডেডিকেটেড থাকেন, আমি আমি বলবো যে আপনাকে সেটাকে টিমে কনভার্ট করা কিভাবে। সো লেটস সে আমাদের কাছে আসলে এরকম মাঝে মাঝে মেইলস বা আমাদের ফ্রেন্ডসরা এসে বলে যে তুই যেহেতু কাজ করতেছিস আমাকেও শিখা। আচ্ছা, তো এই জায়গাটা থেকে আমি যেহেতু একজন টিম গাই পার্সন, আমি শুরু থেকেই হচ্ছে যে বিভিন্ন মানুষের সাথে নেটওয়ার্কিং বা পার্সোনাল ব্র্যান্ড করতে করতে মানুষের সাথে কথা বলতে বলতে আমি অভ্যস্ত হয়ে গেছি। তো এই জায়গাটা থেকে যখন আমার কাছে কেউ এসে বলে, আমি ওকে ফাইন, অমুক জায়গা বা আমার কাছে হচ্ছে এই রিসোর্সেস গুলো এখন অ্যাভেলেবেল আছে, এগুলো দেখে তুই যা পারো শিখতে থাক। এরকম করে যখন ফার্স্ট অফ অল আপনি নিজে ইনকাম করতেছেন, সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি আরেকজন মানুষকে কিন্তু ইনকামের ওয়ে করে দিচ্ছেন। সো সেই মানুষটা ডেফিনেটলি আপনার প্রতি অনেক খুশি থাকবে, আপনার জন্য দোয়াও করবে অবভিয়াসলি, বাট ওই জায়গাটা থেকে আপনি রেডি করে আপনার আরো গ্রোথের জন্য বা ইনকামটাকে আরো বাড়ার জন্য আপনি রাতের পর রাত জেগে কাজ করতেছেন, কিন্তু কতদিন সেটা করতে পারবেন? আপনি একটা টিম বিল্ড করে একটা মানে নিজেরও ইন হাউস একটা টিম থাকা, যারা বেসিক্যালি আপনি কাজ করার পাশাপাশি আপনাকেও হেল্প করবে, এর ফলে আপনার পোর্টফোলিও ডে বাই ডে আরো ইনক্রিজ হতে থাকবে। আপনি ক্লায়েন্টদেরকে কনভিন্স করার ক্ষেত্রে আরো বেশি ফোকাস থাকবেন, আরো ক্লায়েন্টস আসবে আপনার কাছে। ওই জায়গাটা থেকে যখন আপনার ফোকাস করে গ্রোথ আসা শুরু হয়, এটা কম বেশি গ্রোথ আসবে, দ্যাটস ট্রু। কখনো উঠবে কখনো নামবে, এটা সত্য কথা, ডাউনফল আসবে, বাট ওখান থেকে আপনাকে রিকভারি করে আসতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি প্রবলেমের সলিউশন পাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে লেগে থাকতেই হবে, আপনার ওখান থেকে গিভ আপ করে আসার কোনো ওয়ে নাই। যারা এই মেন্টালিটি বা এই মাইন্ডসেটে কাজ করতেছে, তারাই আজকে দিন শেষে বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে সাকসেসফুল হইতে পারছে। অ্যামেজিং, আপনি অসাধারণ বললেন। আচ্ছা, আমরা একদম লাস্ট লাস্ট একটা প্রশ্ন করতেছি আপনাকে। আচ্ছা, যদি আপনার কাছে টাইম মেশিন থাকতো, তাহলে আপনি আসলে আপনার কেরিয়ারের কোন অংশে ফেরত যেতে চাইতেন? আমি হচ্ছে আমার স্কুল লাইফে আবার ফেরত যেতে চাইতাম। আমার আচ্ছা। খুবই গোল্ডেন একটা টাইম কেটেছে হচ্ছে স্কুল লাইফটা নিয়ে। আর যত মানে আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছে, তত রেসপন্সিবিলিটি যেরকম বাড়ছে, ঠিক তেমনই মানে সবকিছু অনেক বেশি ছোট হয়ে আসছে। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবকিছু আসলে অনেক বেশি ছোট হয়ে আসছে। কিন্তু ওই মানুষগুলাই দিন শেষে থেকে যাচ্ছে, যারা আমাকে যখন আমি কিছু ছিলাম না আমাকে অ্যাপ্রিসিয়েট করতো। আমি যখন কিছু ছিলাম না তারা তখনও আমাকে অ্যাপ্রিসিয়েট করতো, আমি এখনো যদি কিছু নাও হয়ে থাকি তখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে। এই ব্যাপারটা আমাকে সবচাইতে বেশি উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে। যে আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কিভাবে আমার সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারি, এই বিষয়টা আমাকে সবসময় ভাবায়। যে আমি কিভাবে আরো কাজ করলে আমি আমার আশেপাশের মানুষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে পারবো, আমার সাথে আরো মানুষ থাকতে পারবে, আমি মানুষের লাইফটাকে নিজে যেভাবে নিজের লাইফ চেঞ্জ করা ট্রাই করতেছি, ঠিক কিভাবে মানুষের লাইফটাও কিভাবে চেঞ্জ করে দিতে পারি। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি এখনো কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার ইচ্ছেগুলো পূর্ণতা পাক, এই শুভকামনা থাকলো। আর হচ্ছে যে লাস্ট, যেহেতু আমরা উইনার মাইন্ডসেট পডকাস্ট করতেছি, মাইন্ডসেট নিয়ে আর কোনো পরামর্শ আছে কিনা আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে? আচ্ছা, সবসময় আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের কথা চিন্তা করতে হবে। লেটস সে খুবই ছোট একটা লাইন, ইংলিশ লাইনটা যেটা আমাকে সবসময় ভাবায় বা ফোকাস করি, সেটা হচ্ছে, যখন একজন রুমে 10 জন মানুষ থাকবে, কখনো আপনার নিজেকে ওই রুমের স্মার্টেস্ট পার্সন হিসেবে ভাববেন না। বিকজ এটা আপনাকে মানতে হবে যে আপনার ওই রুমে সব, যখন আপনি এটা মানবেন যে ওই রুমে আপনার থেকে স্মার্ট একজন মানুষ আছে, তখনই আপনি জীবনে অনেক উপর উঠতে পারবেন। আপনি আর সবসময় সবকিছু বলা থেকে অবজার্ভ করে ব্যাপারটা থেকে অনেক কিছু শিখার থাকে, অবজার্ভ করাটাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। একটা রুমে কথা বলা থেকে অবজার্ভ করলে আমি সবচেয়ে বেশি শিখতে পারি। সেটা কোনো সেমিনার হইতে পারে, সেটা এনি এনি কাইন্ড অফ রুম হইতে পারে। এই মাইন্ডসেট যে আহ ধরে রাখতে পারবে সে জীবনে অনেক উপর উঠতে পারবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আকরাম রাফিদ, আপনি আমাদের আমন্ত্রণে সাড়া জানিয়েছেন এবং এসেছেন। আশা করি আপনার সাথে এই আড্ডায় আমাদের যারা অডিয়েন্স আছে তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক অনুপ্রেরণা পাবে, এবং আমরা ভবিষ্যতে আপনার সাথে আরেকদিন বসবো। ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাইকে সবাই। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।